আসসালামু আলাইকুম সবাইকে। একটু ওয়েট করছি, সবাই আসুক। সবাইকে সালাম জানাচ্ছি। আমরা একটু ওয়েট করছি, সবাই আসলে দেন শুরু করি। যারা আসছেন তাদের সাথে একটু হ্যালো বলে নিই। অনেকেই চলে আসছেন, সবাই সালাম দিচ্ছেন, কেউ অর্ডার নাম্বার দিচ্ছেন। অনেক কমেন্টস চলে আসতেছে। সো আমি একটু ওয়েট করি। আমাদের মূল আজকে যে কারণে লাইভে আসা সেটা একটু পরে শুরু করবো আমরা। জি, যারা আসছেন আমি আজকে যে বিষয়গুলো নিয়ে আলাপ করব তার মধ্যে প্রথম কথা হচ্ছে আমাদের ই কমার্স। আপনারা জানেন যে আজকে আমার লাইভে আসা ডেফিনেটলি একটা উদ্দেশ্য আছে, কারণ আমি আজকে আমার প্রায় 3টা মিটিং ছিল। মিটিংয়ের মাঝেই আহ, আহ, প্রচুর কোয়েরি পাচ্ছিলাম যে রিসেন্টলি বাংলাদেশ ব্যাংকের অবজারভেশনটা নিয়ে আমাদের মন্তব্য কী। যদিও বিজনেস স্ট্যান্ডার্ড প্রথম দিনই তাদের নিউজের সাথে আমার একটা মন্তব্য দিয়েছে যে আমি কি বলেছি, স্টিল সবাই একটু এডিশনাল ইনফরমেশন জানতে চান যে আসলে কি হতে যাচ্ছে বা কি করতেছি, ভ্যালি কেন কোন কাজটা করতেছে। সো আমি মূল প্রশ্নের উত্তরে যাওয়ার আগে আমি জাস্ট আমার কিছু সময় পার করব আমাদের ই কমার্স, ই ভ্যালি, আমাদের জার্নি, আমাদের প্ল্যান, এগুলো নিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করব। ধরেন ই কমার্স বলতে আমরা কি বুঝি, মানে কমার্স দিয়ে আমি কি বুঝেছি বা আমরা কি বুঝতে চাই, ই ভ্যালি টিম কি বুঝতে চাই, সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি। দেখেন কোনো কনফিউশন থাকলে বা আপনাদের ওপিনিয়ন থাকলে নিব। ই কমার্সের শব্দটাই কিন্তু কমার্সের সাথে ইলেকট্রনিক্স শব্দটা, দ্যাট মিন্স আপনার একটা দেশের ট্রেডিশনাল যেই কমার্স মানে বাণিজ্য সিস্টেম, সেই সিস্টেমের বাইরে কিন্তু কোনো কিছু করার সুযোগ ই কমার্সেরও নাই। সো এই বাণিজ্যিক বিষয়গুলো যখন থাকে তখন এইখানে বাণিজ্যের সাথে মেন যে বিষয়টা সেটা হচ্ছে কি বিক্রি এবং ক্রয়। এবং এই বিক্রি এবং ক্রয় কিন্তু অনেকগুলো মাধ্যম থাকে। একটা মাধ্যম হচ্ছে যে কনজিউমাররা যারা আলটিমেটলি কনজিউম করবে, ধরেন ম্যানুফ্যাকচারার কিন্তু বিক্রি করে ডিলারের কাছে, ডিলার বিক্রি করে দোকানদারের কাছে, দোকানদার বিক্রি করে আপনার কাছে, অনেক সময় সাব ডিলারও থাকে। আর শেষ যেই ব্যবহারকারী তাকে আমরা বলি কনজিউমার। সো এই কনজিউমারের কাছে বিক্রি এবং সেটা কোনো একটা মাধ্যম হয়ে বিক্রি, সেটাও এক ধরনের ট্রেড। এটাকে আমরা বাণিজ্য বলি। বাণিজ্যের মূল যেই ডেফিনেশন, সেইখানে কিন্তু বাণিজ্য করতে হলে অবশ্যই যে জিনিসটা দরকার সেটা হচ্ছে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের মধ্যে একটা পার্থক্য তৈরি করা, এবং সেইখান থেকেই মানুষ প্রফিট করবে, প্রফিট করে দেন তার ইনফ্রাস্ট্রাকচার চালাবে, তার বিজনেস রান করবে, এবং এন্ড অফ দ্য ডে সে এটাকে একটা সাস্টেনেবল বিজনেস করবে। এবং এটাই কিন্তু ই কমার্সের ট্রেডিশনাল ডেফিনেশন। এখন আসেন হচ্ছে যে ই কমার্স আমাদের দেশে ছিল এবং ইভ্যালি নতুন করে আসলো। ই কমার্সের প্রয়োজনীয়তা কি, একটা বিজনেস ধরেন একটা সিস্টেম চলতেছে, এডিশনাল আরেকটা সিস্টেম কেন লাগবে, সেই জায়গা থেকে যদি বলি, আমরা কিন্তু আমাদের ইভ্যালির জন্মের প্রথম দিনই বলেছি যে এই যে অনলাইনের কেনাকাটা, এটা কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে চাইনিজ ইকোনমির গ্রোথের ওয়ান অফ দ্য কি সাকসেসফুল একটা প্যারামিটার। কারণ আমি নিজেও একটা ছোট বিজনেস যখন শুরু করেছি তখন কিন্তু আলিবাবার থ্রুতেই চাইনিজ কোম্পানিগুলোতে যোগাযোগ করতে পেরেছিলাম। যদিও আলিবাবা গ্লোবাল কনটেক্সটে আমরা বলতেছি, কিন্তু লোকাল গ্লোবাল কিভাবে এটা ম্যাচ করে সেটা আমি একটু ব্যাখ্যা করব। সো
দেখা গেল কি যে আলিবাবা হওয়ার ফলে চাইনিজ যে ছোট ছোট ম্যানুফ্যাকচারিং ইউনিটগুলো তারা গ্লোবালি এক্সপোর্ট করার একটা উইন্ডো ওপেন করে ফেললো। আদারওয়াইজ কি হতো, আমাকে চায়না যে ফ্যাক্টরি ঘুরে ঘুরে স্যাম্পল কালেক্ট করতে হতো, সাপ্লায়ারের সাথে যোগাযোগ করতে হতো, মানে এটা অনেক কস্টলি ছিল। সো ই কমার্স এসে কী করে, ই কমার্স এসে হচ্ছে গিয়ে সেই জায়গাটাকে সহজ করে। এখন ধরেন 98-97 সালে যখন আলিবাবার জন্ম হয় তখনই কিন্তু এই যে নতুন ওয়েবসাইট ভিত্তিক ট্রেড, সেই ট্রেডটা কিন্তু আলিবাবা অন এ সিঙ্গেল ডে পরদিন কিন্তু সাকসেসফুল ছিল না। এবং এমন না যে সে ওইটা লঞ্চ করলো এবং নেক্সট দিন থেকেই সব সাপ্লায়ার এসে ওখানে হাজির এবং সব যারা ক্রেতা তারা ট্রেডিশনাল থেকে, যদিও একটা বেনিফিট আসতেছে যে সিগনিফিকেন্ট বেনিফিট, অনলাইনে আমার ওই চায়না যাওয়া লাগবে না, সো এই বেনিফিট আসলো, তারপরেও কিন্তু আলিবাবাকে প্রথম দিনেই সাকসেসফুল আমরা বলতে পারিনি। ইভেন আপনারা যদি তাদের ব্যালেন্স শিট চেক করেন বা তাদের জার্নি চেক করেন, দেখবেন যে তাদেরকে মোর দ্যান 10 ইয়ার্স ইনভেস্টমেন্ট ফেজে থাকতে হয়েছে। এখন এই ইনভেস্টমেন্ট ফেজে যখন থাকে তখন তাদের সাথে আমি ইভ্যালিতে আসবো যে ভাই ওদের তো সফট ব্যাংক ছিল, ওদের এখানে সফট ব্যাংক ইনভেস্ট করেছে, ওরা ফান্ড রেজ করতে পেরেছিল, পরে ফাইনালে ওরা আইপিওতেও গিয়েছে 2014-তে। সো তাদের স্ট্রাকচারাল কিছু বেনিফিটস ছিল। এখন আমাদের দেশের প্রেক্ষাপটটা আমি আসতেছি, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে ই কমার্সের রিকোয়ারমেন্টটা আসলে কত গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে ইকোনমিতে, সেটা আমি গ্লোবাল কনটেক্সটে বলতেছি। এবার আমার অবজারভেশনটা টু দ্য লোকাল ইকোনমিতে বলি, লোকাল ইকোনমিতে কেন আসলে এই ধরনের একটা ই কমার্স দরকার হয়। প্রথম কথা হচ্ছে যে দেখেন, আমি যখন ডাইপার বিজনেস শুরু করি, আমি শুধু ঢাকা সিটিতে ডিস্ট্রিবিউট করতে যেয়ে আমার সমস্ত ক্যাপিটাল শেষ হয়ে গিয়েছিল। এবং আমি যখন মানে ঢাকার বাইরে থেকে কল পেতাম যে ভাই আমাদের এখানে, ওই আমার পেজে নক আসতো যে আমাদের এখানে তো ভাই দোকানে কিডস ডাইপার পাওয়া যায় না, সো আপনি আমাদের এখানে কিভাবে দিবেন। তখন আমি চিন্তা করলাম যে আমি 2 কোটি মানুষকে সার্ভ করতেছি, কিন্তু ন্যাশনালাইড আমার যে প্রোডাক্টের রিকোয়ারমেন্ট ডিস্ট্রিবিউশন সিস্টেম, এই সিস্টেমটা কিন্তু আমার এই ট্রেডিশনাল চ্যানেলে খুব কষ্টকর। অনেক বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানি যারা ডিস্ট্রিবিউশন, যাদের অনেক স্ট্রং, তারাও খুব সম্ভবত 75-80% পর্যন্ত তাদের প্রোডাক্টে রিচ করাইতে পারে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এই প্রোডাক্ট ডিস্ট্রিবিউশনটা অনেক চ্যালেঞ্জিং হয়ে যায়। যখন প্রোডাক্ট ডিস্ট্রিবিউশন চ্যালেঞ্জিং হয়ে যায় তখন কিন্তু কনজামশনটা অটোমেটিকলি কমে আসে। ধরেন, আর আপনি জানেন যে ইকোনমি ডেভেলপমেন্টে ধরেন ওয়ান অফ দ্য কি ডেভেলপিং প্যারামিটার্সই হচ্ছে গিয়ে কনজামশনটাকে ন্যাচারাল হতে হবে। ধরেন আমরা যদি আগামীকাল থেকে, মানে আমি জানি না এইটা ইকোনমিস্টরা কিভাবে দেখবেন, কিন্তু আমি আমার অবজারভেশনটা বলি, ধরেন হোল নেশন যদি আগামীকালে বলে যে আগামী 3 দিন আমরা কোনো লাইফস্টাইল আইটেম কিনবো না, কোনো ইলেকট্রনিক্স আইটেম কিনবো না, কোনো মোবাইল কিনবো না, ইকোনমি অ্যাজ এ হোল কোনো টাকা লস করতেছে না। ধরেন আপনার টাকা ব্যাংকেই রেখে দিলেন, কিন্তু আপনি এটুকু শিওর থাকেন ন্যাশনাল ইকোনমিতে একটা মেগা ডিজাস্টার তৈরি হয়ে যাবে, কারণ আপনি কোনো না কোনো কোম্পানির সেলসে আপনার ইম্প্যাক্ট পড়বে, সেই সেলস যদি ডাউন হয় সে তার কোম্পানির স্যালারিতে ইম্প্যাক্ট পড়বে, স্যালারি ইম্প্যাক্ট মানে আপনার আলটিমেটলি ফ্যামিলি মেম্বারের ইনকাম সোর্সের উপরে। এটাকে বলে একটা ইকোসিস্টেম বা চেন, ট্রেডিং চেন। এই ট্রেডিং চেনটা আলটিমেটলি ফ্লোটা খুব ঠিক থাকতে হয় লোকাল গ্রোথে। লোকাল গ্রোথ যখন সাফিসিয়েন্ট হয়, ধরেন আজকে আমাদের দেশের ওয়ালটন গ্লোবালি আমরা আজকে বলতে পারি যে মেড ইন বাংলাদেশের প্রোডাক্ট আজকে ইউএসএতে পাওয়া যাচ্ছে। আমাদের দেশে আজকে স্যামসাং নিজস্ব ফ্যাক্টরি করেছে, আমাদের দেশে যমুনা ইলেকট্রনিক্সের নিজস্ব ফ্যাক্টরিতে যমুনা ব্র্যান্ডের আরও মিনিস্টার ইলেকট্রনিক্স বলতেছে শত শত ব্র্যান্ড। আমাদের কিন্তু লোকালি ফার্স্টে স্টেবল হতে হবে, দেন এই লোকাল স্টেবিলিটি না পেলে কিন্তু আমরা গ্লোবাল কনটেক্সটে প্রোডাক্ট তৈরি করার মতো রিসার্চ বা অ্যালোকেশন করতে পারবো না। আমি এত কথা বললাম নিশ্চয়ই আমার একটা কারণ আছে। আমি যেহেতু আজকে অনেকগুলো কোয়েরি নিয়ে আসছি, তো ডেফিনেটলি আমার অ্যাজ এ ইভ্যালি ফাউন্ডার অ্যান্ড সিও আমাকে অবশ্যই আমাদের টোটাল জার্নির একটা প্ল্যানিং অন্তত আপনাদের সাথে শেয়ার করা উচিত। এটা কি ইভ্যালি কি আসলে হুইমজিক্যালি কোনো একটা ব্যাড ইন্টেনশনের এটা জন্ম কিনা, সেটা কিন্তু আমাদের মাঝে মাঝেই বুঝতে হবে, কারণ মিডিয়া যখন আমাদের নিয়ে কথা বলে আমরাও কিন্তু সেটা অ্যাপ্রিসিয়েট করি। এবং রেগুলেটরি বডির যে কোনো ডিসিশন, যে কোনো সময় যে কোনো ধরনের ইন্টারভেনশন আমরা কিন্তু ওয়েলকাম জানাই, এবং এটা কিন্তু এসেনশিয়াল, কারণ আমরা
আমাদের দেশই কিন্তু মানে বড় বিজনেসের নামে অনেক ধরনের দুর্ঘটনাও ঘটেছে। এখন সেই জায়গা থেকে ইভ্যালির কোনো ব্যাড ইন্টেনশন আছে কিনা সেটার এক্সপ্লেনেশনও কিন্তু আমাদের দেওয়া একটা দায়িত্ব। এই প্রেক্ষাপটে আমি বলতেছি যে কি প্ল্যান নিয়ে আমরা আগাচ্ছি বা কিভাবে কাজ করতেছি। সো এই ই কমার্সের উদ্দেশ্য কিন্তু ট্রেডিশনাল চ্যানেলকে ভায়োলেট করে মানে ওদেরকে বন্ধ করে আমাদের ই কমার্সকে ওপেন করে না। এটা কিন্তু চায়নাতেও তাদের টোটাল ইকোনমি ট্রানজ্যাকশনের নো মোর দ্যান 5-10%। আমি যতদূর জানি সবচেয়ে বড় ই কমার্স অ্যামাজন, সেটা তার ন্যাশনাল ইকোনমির অনলি 5% কন্ট্রিবিউট করে। সো ই কমার্স কিন্তু অনেকেই ভাবে যে ই কমার্স মানে হচ্ছে গিয়ে দোকানগুলো সব বন্ধ হয়ে যাবে। হয় কি, কিছু অবজারভেশন আছে যে আমেরিকাতে অ্যামাজনের ফলে বড় বড় কিছু চেইন স্টোর বন্ধ হয়ে যায়, যেগুলোতে ধারণা করা হয় যে এটা অ্যামাজনের ফলেই হয়েছে। কিন্তু অ্যামাজন ইন্ডিয়া বা ফ্লিপকার্ট যখন কাজ করতেছে, বা এই ধরনের যারা আমরা ঘনবসতিপূর্ণ দেশ, তাদের কিন্তু এই ছোট ছোট দোকানের রিকোয়ারমেন্টটা থাকবেই। এবং সেই জায়গায় চায়নাতেও আপনি যদি যে দেখেন, চায়নাও কিন্তু অনেকটাই ইউএসএ কালচারের মতো না। তাদের এই রোড যে শপগুলা, রাস্তার ধারে যে শপগুলি বা মার্কেট প্লেসে যে শপ, সেই শপের কিন্তু কোনো ঘাটতি নেই বা কোনো কমতি নেই। কিন্তু কি হয়, যখন কোনো এডিশনাল চ্যানেল তৈরি হয় তখন ডিস্ট্রিবিউশনটা খুব হারমোনিক হতে হয়। ধরেন আজকে একটা শপিং মল দিলে আপনি ঢাকা সেন্ট্রিক দিবেন, কিন্তু ঢাকার বাইরের মানুষেরও তো প্রচুর কেনাকাটার রিকোয়ারমেন্ট থাকে। তো আপনি এই আপনার একটা প্রোডাক্ট বাংলাদেশে ম্যানুফ্যাকচারিং এর পরে তো ঢাকা বেস তো আপনি করতে চাবেন না, পুরো ন্যাশনাল চাবেন যে 18 কোটি মানুষই যাতে এটা কনজিউম করে। সো এই ডিস্ট্রিবিউশনে যখন কোনো চ্যানেল হেল্প করতে পারে, তখন আসলে ইকোনমিতে এক ধরনের কন্ট্রিবিউশনের জায়গা ক্রিয়েট হয়। এবার মেন পয়েন্টে আসি যে এই যে ই কমার্স, গ্লোবাল ই কমার্সগুলো যদি আমরা একটু অ্যানালাইসিস করি, যে সেটা অ্যামাজন হোক, অ্যামাজন ফ্লিপকার্ট হোক, বা সেটা আমাদের পাশের দেশে ফ্লিপকার্ট অ্যামাজন ইন্ডিয়া হোক, বা ইন্দোনেশিয়ান কোনো ভেঞ্চার ই কমার্স হোক, এগুলো তাদেরকে নিয়ে যদি আমরা একটু অ্যানালাইসিস করি, একটু স্টাডি করি, আমরা দেখব যে ই কমার্সের একটা মেজর চ্যালেঞ্জ হচ্ছে গিয়ে বাইং প্যাটার্ন চেঞ্জ করা। ধরেন কনজিউমাররা যে স্টাইলে এখন বাই করতেছে, মানে আপনি দোকানে যে ইজিলি কিনতে পারতেছেন, যে নেচারে আপনি অভ্যস্ত, লাইক সিএনজিতে চড়ে অভ্যস্ত। উবার যখন আসলো তখন কিন্তু আমি নিজেই জানতাম যে উবারের কস্ট কম, কিন্তু অথবা পাঠাওয়ার কস্ট কম, কিন্তু স্টিল সিএনজি হাত দিয়ে দাঁড় করানোটাকে অনেক কনভিনিয়েন্ট মনে করি। তো এটাকে বলে কালচারাল একটা প্যাটার্ন, যেটাকে চেঞ্জ না করতে পারলে আপনি যত সার্ভিসই দেন, যত ধরনেরই কাজ করেন, ই কমার্সকে ডেভেলপ করা এক ধরনের অসম্ভব ঘটনা। মানে এটা পৃথিবীর কোনো দেশের ই কমার্স অনলি বাই গিভিং দ্য সার্ভিস, প্যাটার্ন না চেঞ্জ করে কেউ পারে নাই। এই প্যাটার্ন চেঞ্জ করতে যে ই কমার্সকে বরাবরই একটু ব্যতিক্রমধর্মী কিছু করতে হয়। ব্যতিক্রমধর্মী মানে হচ্ছে আমরা উইনিং একটা সিনারিও দিতে হয়, স্মার্ট বাইং এর একটা সিনারিও। ইট ইজ নট যে আপনাকে কি বলে খুব কম দামে একটা জিনিস দিয়ে লোভ দেখানো, রাদার দেন আপনি একটা উইনিং সিনারিও তৈরি করা, আপনি একটা স্মার্ট বাইং সিনারিও তৈরি করা, যেখান থেকে আপনি ইন্সপায়ার্ড হবেন যে অনলাইনে যে কেনাকাটা করতে। এখন ইস্যুটা থাকে এরকম যে নর্মালি তো ই কমার্স ধরেন যাদের আমরা চিনি তারা তো অনেক জায়ান্ট। এখন আমি শিওর যে ই কমার্সের অ্যামাজন সেটা আমাদের দেশীয় না, আলিবাবাও কিন্তু আমাদের দেশীয় না। এখন আমাদের একটা কিন্তু স্বপ্ন থাকেই যে দেশীয় একটা কোম্পানি কেন অ্যামাজনের মতো বড় হতে পারবে না। এখন আমাদের ওভারঅল ইনফ্রাস্ট্রাকচার, বাইং বিহেভিয়ার, প্যাটার্ন, কনজিউমার সাইজ সব কিছু মিলে হয়তো বড় কোম্পানি এখনো আসতেছে না, কিন্তু আসবে না এমনও কোনো গ্যারান্টি নেই। কিন্তু যারা আমরা লোকাল প্লেয়ার আছে, আমরা যারা আমাদের মতো যারা ই কমার্স করার চেষ্টা করতেছে, তাদের প্রথম চ্যালেঞ্জটা হচ্ছে গিয়ে কনজিউমারের বাইং বিহেভিয়ার চেঞ্জ করা। এখন এই বাইং বিহেভিয়ার চেঞ্জ করতে না পারলে কিন্তু ই কমার্স কখনোই মানে এস্টাবলিশমেন্ট সম্ভব না। সেটা আমরা 2010-11 পর থেকে যেসব ই কমার্সকে আমরা আমাদের দেশে আসতে দেখেছি, তারাও কিন্তু প্রচুর স্ট্রাগল করেছে, শুধুমাত্র বাইং বিহেভিয়ার চেঞ্জ করতে পারেনি দেখে। তাদের কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট কম ছিল না, তাদের পুঁজি কম ছিল না, তাদের ব্যাকগ্রাউন্ড খারাপ ছিল না। সো ইভ্যালির বিষয়টা হয়ে গেছে যে ইভ্যালি যখন আসে তখন আমরা একটা
বিজনেস স্ট্রেংথকে বেস করি। বিজনেস স্ট্রেংথটা কি, যদি আমরা বাল্ক কোয়ান্টিটিতে প্রোডাক্ট কিনতে পারি, ইনিশিয়ালি ইভ্যালির হয়তো নেগোসিয়েশন পাওয়ার কম থাকবে। ফর এক্সাম্পল, আমি যদি এখন যে কোনো একটা ফর ওয়ালটনে যদি বলি, ওয়ালটনে এখন যে যদি আমি বলি যে আমি এখন না, ধরেন আরো 1 বছর আগে বলি, একটু ওয়েট করি, সবাই আসুক। জি, সবাইকে আবার সালাম জানাচ্ছি। সবাই একটু আসুক, যেহেতু কনসিকোয়েন্স একটা লাইভ, আমাদের ইন্টারনেটটা একটু ডিস্টার্ব দিচ্ছিল, আমরা পুরোটা চেঞ্জ করে আবার নতুন করে আসলাম। অনেকে চলে আসছে। সো যে প্রসঙ্গটা আমরা ছিলাম লাস্টে, যে আমরা যখন প্রথমে এই প্রফিটেবিলিটির কথাটা ভাবি আর কি, যে ইভ্যালিকে প্রফিটেবল করতে হবে, এবং এখানে একটা মেজর চ্যালেঞ্জ ছিল যে বাইং বিহেভিয়ারটাকে চেঞ্জ না করা, মানে নতুন একটা বাইং বিহেভিয়ারে ইউজ টু করা। মানে আপনি যদি নতুন কোনো কিছুতে ইউজ টু না হন, তখন ওই জিনিসটা আপনি ব্যবহার করতে চাবেন না। মানে আমি উবার এবং সিএনজির উদাহরণটা দিলাম, যে আমরা উবারের কনভেনিয়েন্স, পাঠাওয়ার কনভেনিয়েন্স, আমাদের সহজের কনভেনিয়েন্স রেখেও অনেক সময় আমরা হাত দিয়ে সিএনজিতেই বেশি কনভেনিয়েন্ট ফিল করতাম, বিকজ আমরা তো ওইটাতেই ইউজ টু। আমরা এই একটা অ্যাপ ওপেন করতে হবে, দেন অ্যাপ ওপেন করে কল করতে হবে, যেহেতু আমরা অনেকে এটা ব্যবহার করি নাই এর আগে কখনো। আমি প্রথম ব্যবহার করি ধরেন উবার বা পাঠাও, এদের যাত্রার শুরু প্রায় 4 থেকে 5 মাস পরে। অথচ যখন ব্যবহার করা শিখলাম, তখন আমি বুঝলাম যে এটা কত কনভেনিয়েন্ট। সো এই ট্রান্সফরমেশনের যে চ্যালেঞ্জটা থাকে, সেইটা একটা ই কমার্সের জন্য বিশাল চ্যালেঞ্জিং পার্ট। সেই পার্টটা কমপ্লিট করার জন্য ই কমার্সগুলো, পৃথিবীর সব দেশের ই কমার্সগুলোই একটা স্ট্যান্ডার্ড ডিসকাউন্টিং সিস্টেম হোক, অফার হোক, প্রমোশন হোক, এই ধরনের অফার দিয়ে থাকেন। এখন এগুলোর উদ্দেশ্য কিন্তু এই না যে তারা লাইফ টাইম এই ডিসকাউন্টে প্রোডাক্ট সেল করবে, বা তারা লাইফ টাইম এই ডিসকাউন্টটা দিয়ে যাবে, বা তারা সব সময় এই অফার দিয়ে প্রোডাক্ট সেল করতে পারবে। সো এখানে তাদের অ্যাট্রাক্ট করার জন্য হয়তো অনেক সময় এমন সব প্রোডাক্টে ডিসকাউন্ট দেয়, যে প্রোডাক্টগুলো দেখে অ্যাপারেন্টলি কারো কনফিউশন না তৈরি হয়। ধরেন আমি যদি প্রথমেই একটা আমার শার্ট দিয়ে ডিসকাউন্টিং শুরু করতাম, তখন অনেকে কোশ্চেন করতে পারতো যে হয়তো শার্টের ভ্যালুটাই কম। তো এই ক্ষেত্রে তখন কি করে, যেই প্রোডাক্টগুলোর ভ্যালু মার্কেটে অনেকটাই স্টেবল, ওই প্রোডাক্টগুলোতেই ডিসকাউন্ট দিয়ে কোম্পানিগুলো বিহেভিয়ারাল চেঞ্জটা আনার চেষ্টা করে। কিন্তু এটুক তো সত্যি যে আলটিমেটলি ই কমার্সকে প্রফিটেবল বানাতেই হয়, এবং এই কমার্স একটা কোর বেনিফিটের জায়গা সাপ্লায়ার এবং কনজিউমারের ক্ষেত্রে তৈরি করে দেয়। তো আমি যে পয়েন্টে ছিলাম, যে ধরেন আমরা যদি বছরখানেক আগে যখন আমরা ওয়ালটন থেকে একটা ফ্রিজ কিনতে গেলাম, তখন কিন্তু আমাদের ফ্রিজের কোয়ান্টিটি ছিল 10টা ফ্রিজের জন্য তারা আমাদেরকে যে প্রাইসিং অফার করতো, সো প্রাইসিংটা ছিল এমন যে মার্কেটের দোকানে পাওয়া যায় যে রেটে, আপনাকে ওই রেটেই নিতে হবে। তো এটা খুব ন্যাচারাল, কারণ মানে পুরো জার্নিটাই নতুন। কিন্তু আমরা তো যারা বিজনেস স্টাডি করে আসছি, যারা আমরা ব্যবসায়িক
ভিতরটা জানি, তারা আমরা জানি যদি আমরা কিনা তাদের একটা সিগনিফিক্যান্ট কোয়ান্টিটি আমরা সেলস জেনারেট করে দিতে পারি, মানে এটা যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে, আমি কোনো ব্র্যান্ডের নাম বলবো না, যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে আমরা যদি তাদের সেলস জেনারেট করতে যে কস্টটা লাগে সেই পরিমাণ কোয়ান্টিটির প্রোডাক্ট যদি আমরা তাদেরকে সেলস জেনারেট করে দিতে পারি, তখন তো আমাদের মার্জিন লেভেলটা কিন্তু কন্টিনিউয়াসলি বাড়াতে পারবে। আজকে 100 ইউনিট সেল করলে আমাকে যে মার্জিন দিবে, 1000 ইউনিট সেল করলে ডেফিনেটলি এর চেয়ে বেশি মার্জিন পাবো, 10,000 ইউনিট সেল করলে কিন্তু তার চেয়েও বেশি মার্জিন পাবো। এখন এই মার্জিন বাড়ানোর ক্ষেত্রে কিন্তু কোয়ান্টিটিটাও ম্যাটার করে। সো কোয়ান্টিটিটা এনশিওর করতে গেলে আবার আমার কি লাগবে, প্রচুর কনজিউমার লাগবে, প্রচুর কাস্টমার লাগবে। সো ইভ্যালি যখন এই যাত্রাটা শুরু করে তখন কিন্তু আমরা একটা ক্যালকুলেশন করি যে ঠিক আছে, আমরা যদি আমাদের এই ই কমার্সের বিহেভিয়ারাল চেঞ্জটা আনতে চাই, আমাদের দেশের নর্মালি কি হয় যে প্রোডাক্টের 10% 5% ডিসকাউন্ট কিন্তু আমরা অফারের দোকানেও পাই। সো দোকানে যেই অফারটা পাই সেই সিমিলার অফার যদি আমরা ই কমার্সে দিই, হয়তো কনজিউমারে অ্যাট্রাক্টেড হবে না। দিস ইজ অল অ্যাবাউট টু ব্রিং দ্য কনজিউমার, যে আমরা তখন একটু ট্রেডিশনাল ডিসকাউন্টের চেয়ে হায়ার ডিসকাউন্টটা দিয়ে থাকি। এখন কোশ্চেনটা আসে বা সবার একটা কোশ্চেন আসে যে এই ডিসকাউন্টের যে এই যে আপনারা দিচ্ছেন, এইটার আপনার নিজস্ব ইনভেস্টমেন্ট কতটুকু বা ইনভেস্টমেন্ট সোর্স কি, বা আপনি কিভাবে এটাকে কাম ব্যাক করে আসবেন। আমরা ওই জায়গাটা বরাবরই বলি যে যেহেতু এটা একটা প্রফিটেবিলিটির রোডম্যাপ, যে ট্যাগলাইনটা আমরা দিয়েছি সেটা কি, যে একটা দেখেন আজকে ই কমার্সের ক্ষেত্রে বিষয়টা লস আকারে আসে, আর একটা ইনফ্রাস্ট্রাকচারাল ইনভেস্টমেন্টের ক্ষেত্রে লস আকারে আসে না কেন, সেটার একটা অ্যাকাউন্টিং সিস্টেমের জন্য কিন্তু এই এররটা তৈরি হয়। কারণ অ্যাকাউন্টিং সিস্টেমে আপনার ভ্যালুয়েশন বা এই ভার্চুয়াল যে প্রোডাক্ট, সেই প্রোডাক্টের আসলে ভ্যালুয়েশনটার কোনো অ্যাকাউন্টিং সিস্টেম, স্ট্যান্ডার্ড সিস্টেম আমাদের দেশে কেন কোথাও নাই। ধরেন আপনি একটা ফ্যাক্টরি করবেন অথবা আপনি একটা ফিজিক্যাল শপিং মল করবেন, ধরেন বসুন্ধরা শপিং মল যখন করলো, তখন বসুন্ধরা যে ইনভেস্টমেন্টটা করে, বসুন্ধরার যেই ফান্ডটা ঢোকে, সেটা কিন্তু ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচারে যখন যায় তখন এটাকে আমরা বলি ক্যাপিটাল। ওইখানে কোনো লস হওয়ার সুযোগ থাকে না, কারণ এটা অ্যাকাউন্টিং সিস্টেমটাই হচ্ছে কি ক্যাপিটাল ইনজেকশনের মতো। কিন্তু আমাদের ই কমার্সের বিষয়টাই থাকে এরকম যে আমাদের ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্টের জায়গা খুব কম থাকে, যে কারণে আমাদের এক্সপেন্সটা যখন আমরা আমাদের বুকে দেই, আমরা যাই কিছু করি, এই ভার্চুয়াল কোনো রিটার্ন অ্যাকাউন্টিং সিস্টেমে ডেভেলপ হয় না। আজকে ই ভ্যালিতে রেগুলার অর্ডার হয় মাসে প্রায় 8 থেকে 9 লাখ। আমরা গত 2 বছরে 50 লক্ষর উপরে অর্ডার ডেলিভারি করি, অর্ডার মানে প্রোডাক্ট কোয়ান্টিটি আরও বেশি হবে। সো এই যে নাম্বারগুলো যখন হতে থাকে, তখন একটা ই কমার্সের রিকোয়ারমেন্টের বেসিসে এক ধরনের বিজনেস ভ্যালুয়েশন তৈরি হয়, যেটা হয়তো ক্যালকুলেশন দরকার হয় যখন কেউ ফান্ড রেজ করে। তো ফান্ড রেজ যখন করে তখন ইনভেস্টরের কাছেও এই ভ্যালুয়েশনটা ইম্পর্টেন্ট থাকে। আদারওয়াইজ এই ভ্যালুটা যদি কেউ ব্যালেন্স শিটে আপনারা দেখেন, সবসময় এটাকে অ্যাবনর্মাল মনে হবে। যে ইভেন আপনারা যদি ইন্ডিয়ান ফ্লিপকার্টের লাস্ট ইয়ারের লস দেখেন, এখন আমি অনেকগুলো পয়েন্টে আসবো যে ফ্লিপকার্ট ইজ ওন বাই ওয়ালমার্ট, যার আগে স্টার্ট আপ ভেঞ্চার থেকে এসেছিল, দেন অ্যামাজন, আমি ওই পয়েন্টগুলো এক্সপ্লেন করব। কিন্তু আমি বলতেছি যে এই লসটা কেন ফ্লিপকার্টের অ্যাবনর্মালিটি দেখা যায়, কারণ হচ্ছে কি ফ্লিপকার্ট যেই সিস্টেমটা ডেভেলপ করে, সেই সিস্টেমটা ডেভেলপ করার সাথে তাদের ক্যাপিটাল কোনো গেন হয় না। তারা যেটা হয়, পুরো অ্যাকাউন্টিং সিস্টেমটাই তাকে লসের খাতায় দেখাইতে হয়। মানে আমি একটা প্রোডাক্ট সেল করার মাধ্যমে যে আমরা একটা সিস্টেমের ডেভেলপমেন্ট করতেছি, আমাদের যে এই যে কালচারাল চেঞ্জ আনতেছি, আমরা যে কনজিউমার আনতেছি, সাপ্লায়ার আনতেছি, আমাদের এখানে যে একটা মার্কেট প্লেস হচ্ছে, আমরা যে একটা অ্যামাজন বানাচ্ছি বা আমরা যে একটা আলিবাবা বানাচ্ছি, এই যে বানানোর কাজটা, এই কাজের ফলে যে রিটার্নটা আমাদের তৈরি হচ্ছে, ভার্চুয়ালি যেটা তৈরি হচ্ছে, ভার্চুয়াল ইভ্যালি বলতে আপনারা যা বোঝাচ্ছেন, সেটা আসলে অ্যাসেটের দিক থেকে ভ্যালুয়েশন দেখানো যায় না। সো অ্যাসেট ভ্যালুয়েশন না হলে আলটিমেটলি কি হয়, সেটা প্রফিটেবিলিটিতে ইম্প্যাক্ট হয়। প্রফিটেবিলিটিতে ইম্প্যাক্ট হলে সেটাকেই সেখানেই মনে হয় কি যে এখানে অ্যাবনর্মাল লস হয়তো হয়ে যাচ্ছে। কিন্তু এই ইনভেস্টমেন্ট ভার্সেস যেই সিস্টেমটা ডেভেলপ হয়, সেই সিস্টেমের জায়গাটায় যদি আমরা কম্পেয়ার করি, আমি মনে করি ইভ্যালি গ্লোবালি ওয়ান অফ দ্য বেস্ট ই কমার্স কোম্পানি, যারা শর্ট টাইমে সিগনিফিক্যান্টলি বিজনেস ওরিয়েন্টেশন ক্রিয়েট করতে পেরেছে। এবং এটা ইকোনমিতে কিভাবে ইম্প্যাক্ট ফেলতেছে দেখেন। আজকে কোভিডের সময় যখন সমস্ত দোকানপাট মার্কেট সব বন্ধ, যখন আমাদের হাজার হাজার
এই পোশাক বিক্রেতা, আপনারা দেখেছেন কিনা যে এই আমাদের ইভ্যালির থ্রুতে কি পরিমাণ আপনার কনজিউমার এন্ডে কি বেনিফিট পেয়েছেন সেটা নিয়ে কিন্তু আমার কোশ্চেন নেই বা আমার কোনো অবজারভেশন নেই, কিন্তু যেই পরিমাণ সাপ্লায়ার তাদের ট্রেডটাকে অফ করতে পেরেছে, মানে ট্রেড অফ বলতে আমি বিজনেস করতে পেরেছে, সেইটার কিন্তু ইভ্যালি একটা কন্ট্রিবিউটর হিসেবে কাজ করেছে। আজকে কেন তারা পেরেছে? কারণ এই ইভ্যালিতে এখন মানুষজন কেনাকাটা করতে অভ্যস্ত হয়ে যাচ্ছে। তো আমরা এবার, আমি আবার হয়তো এই প্রসঙ্গগুলোতে আসবো, এবার আসি যে তাহলে এই যে অ্যাসেটের ডিভ্যালুয়েশন বা আমাদের যেই লস বলতেছি সেটার আসলে রিকভারি পয়েন্ট কি? এখন একটা পয়েন্ট আসতেছে যে আজকে ইভ্যালির দায় দেওয়ার ক্যাপাসিটি নেই। এখন দায় দেওয়ার ক্যাপাসিটিটার বিষয়টা আসতেছে এই কারণে, যদি ইভ্যালি এই মুহূর্তে আপনারা বিজনেস অপারেশনসকে জিরো ভ্যালু মনে করেন, ধরেন ইভ্যালির ভ্যালু, ইভ্যালিতে এখন ই ফুড আছে, ইভ্যালিতে যেটা প্রফিটেবল, মানে যেখানে আমরা ম্যাক্সিমাম টাইম এই প্রফিটে সেল করি, ইভ্যালি ফ্লাইট এক্সপার্টকে একোয়ার করেছে যেটা ফুললি প্রফিটেবল কনসার্ন, মানে অপারেশনাল প্রফিট। ইভ্যালিতে ই জবস পোর্টাল আছে, ইভ্যালিতে ই বাজার আছে, ওগুলো ধীরে ধীরে প্রফিটেবল হচ্ছে, ই হেলথ প্রফিটেবল হবে। সো এই প্রফিটেবিলিটির জার্নিটা তো যদি আপনারা জিরো ধরেন যে এইগুলোর কোনো ভ্যালু নাই, মানে ই ফুডের কোনো ভ্যালু নাই, আমাদের অ্যাপ্লিকেশনসের কোনো ভ্যালু নাই, আমাদের ইভ্যালির কোনো প্ল্যাটফর্মের ভ্যালু নাই, আমাদের কোনো ভ্যালু নাই, তাহলে আপনি বলতে পারেন যে দ্য লস ইজ দিস। কিন্তু আমরা যদি দ্য ডেভেলপমেন্ট এবং এই ইভ্যালির ব্র্যান্ড ভ্যালু যদি আমরা চিন্তা করি, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে যেই বিজনেস ট্রেন্ডে ইভ্যালি যাচ্ছে, সেটা আমি নিজেও বিজনেস স্ট্যান্ডার্ড যখন আমাকে জিজ্ঞেস করেছে আমি তখন বলেছি যে আমরা 2022 সালের মধ্যেই নিজেরা প্রফিটেবল হব, এবং আমাদের যেই পরিমাণ এই বার্নিংটা হবে, বার্নিংয়ের রেভিনিউ কার্ভটাও আমি একটু এক্সপ্লেন করব, যেই বার্নিংটা হবে সেটা 2024-এর মধ্যে আমরা পুরোটা রিকভার করে প্রফিটেবল একটা ই কমার্স আমাদের দেশের আমাজন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে দিতে পারবো। এখন প্রফিটেবিলিটির জন্য যেই মেকানিজম, ধরেন প্রফিটেবিলিটি কিন্তু কনফ্লিক্টিং একটা ওয়ার্ড। ধরেন আপনি কোনো দোকানদার ওই দোকানে বিক্রি করার সময় বলে না যে ভাই আমি প্রফিট করতেছি। এখন আমরাও না বলতে, এটা হয় কি, কারণ যে কনজিউমার, কোনো দোকানে যে আপনি শুনবেন না যে লুঙ্গি বিক্রেতা যে বলতেছে যে ভাই আমার লুঙ্গিটা বিক্রি করে আপনার থেকে 200 টাকা লাভ করলাম। এখন যখন এটা বলে দিবে তখন আসলে না, এজ এ কনজিউমার কিন্তু আমরা এক ধরনের সাইকোলজিক্যাল লুজার মনে করি। সো আমরা কিন্তু ডিক্লারেশন দিয়ে প্রফিটেবল জায়গাটাকে খুব বেশি হাইলাইট করতে চাই না বা পারি না, কিন্তু আমরা কিন্তু এই কাজ জার্নিতে অলরেডি শুরু করে দিয়েছি। আপনারা জানেন যে ইভ্যালি প্রায়োরিটি স্টোর, এই যে দেখেন আমরা একটা কালচারাল চেঞ্জ আনছি, মানুষ এখন জানে যে কিভাবে অনলাইনে অর্ডার করতে হয়। এখন আমাদের সময় হচ্ছে গিয়ে এই কালচারাল চেঞ্জকে ক্যাপিটালাইজ করা। ক্যাপিটালাইজ করতে যে আমরা কি করলাম, আমরা একটা আলাদা স্টোরিং সিস্টেম শুরু করলাম, যে তুমি যদি অর্ডার করো, তুমি রেগুলার প্রাইসে এখান থেকে অর্ডার করো, একটু কম ডিসকাউন্ট পাবা কিন্তু আমাদের প্রফিট রেখে, এবং তোমাকে আমরা 1 ঘন্টায় ডেলিভারি দিব, কোনোটা 1 দিনে ডেলিভারি দিব, বা বেস্ট পসিবল টাইম যেটা গ্লোবালি পসিবল। এবং আমরা গতকালকে ঘোষণা দিয়েছি যে 1 ঘন্টা করে গ্রসারি মানে পুরো দেশে ডেলিভারি দিব। এই যে প্রফিটেবল জার্নিটা গত 1 মাস আগে, দেখেন এই ঘটনার আগেই কিন্তু আমরা প্রফিটেবল জার্নিটা শুরু করে দিয়েছি। এই জার্নিটা যদি শুরুতেই শুরু করতাম তাহলে কিন্তু আমাদের কেউ হয়তো আসতো না, তখন মানুষ জানতো না যে কিভাবে ভ্যালু ইউজ করে। কিন্তু আজকে যারা ডিসকাউন্টের প্রোডাক্ট পেয়ে গেছে তারা কিন্তু জানে যে কিভাবে এই ভ্যালিতে কেনাকাটা করতে হয়। তারা কিন্তু তাদের লাইফস্টাইলের এখন এসেনশিয়াল আইটেমগুলো আমাদের থেকে কিনবে। তারা যদি আমাদের থেকে কিনে তাহলে আমাদের যারা সাপ্লায়ার তারাও উপকার পাবে, এবং আমরা যে এই যে ডিসকাউন্টের প্রোডাক্টগুলো থেকে যে আমাদের কিছুটা বার্নিং হচ্ছে, আমরা কিন্তু প্রফিট দিয়ে অ্যাডজাস্ট করতে পারবো। দেখেন, ফর ইভ্যালি ইন্ডিভিজুয়াল প্রফিট মেকিং ইজ নট দ্য গোল। ইভ্যালিতে কিন্তু দেখতে হবে যে ইভ্যালি অ্যাজ এ হোল মান্থ শেষে লাভ করতেছে নাকি, কারণ ইভ্যালি তার স্যালারি দিবে, তার খরচ চালাবে, এবং এরপর লাভ করে তাকে টিকে থাকতে হবে। কারণ পৃথিবীর কোনো বিজনেসই আলটিমেটলি লস করে করে টিকা সম্ভব না। এখন সেই জায়গায় একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে যে ইভ্যালি যেই সিস্টেমটা ডেভেলপ করেছে সেই সিস্টেমের মধ্যে প্রফিটেবিলিটির সুযোগ আছে কিনা। আমি এই পয়েন্টটাতে একটু জোর দিচ্ছি যে ধরেন এমন যদি হতো যে ইভ্যালি এমন একটা নেচারের বিজনেস করতেছে যেখানে আসলে ইভ্যালির বাইং কস্ট এবং সেলিং কস্ট কোনোদিন মানে ডিফারেন্ট ক্রিয়েট করা সম্ভব না, বা অথবা মার্কেটে অ্যাভেলেবেল যে প্রাইস সেই প্রাইসে ইভ্যালি কিনতেছে,
ইভ্যালি বাংলাদেশে বর্তমানে যেই রেটে প্রোডাক্ট কিনে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এই রেটে প্রোডাক্ট কেনা কারো পক্ষেই সম্ভব না, কারণ আমরা এখন যেই কোয়ান্টিটি সার্ভ করি, ধরেন আমাদের এখানে এখন গ্লোবাল মোবাইল কোম্পানিগুলো তাদের পুরো ফ্ল্যাগশিপ সেট লঞ্চিং ইভেন্ট প্ল্যান করে। আমাদের দেশের অনেক কনজিউমার ইলেকট্রনিক্সের একটা নির্দিষ্ট ডিজাইন শুধু ইভ্যালিতেই সেল হয়। এগুলো যখন আমরা করি তখন আমরা যেই মার্জিন নেগোশিয়েট করতে পারি সেই মার্জিনটা কিন্তু সিগনিফিক্যান্ট। দ্যাট মিনস ইভ্যালির হোল লাইফ জার্নিতে সে একটা ক্যাপাসিটি বিল্ড আপ করেছে যেখান থেকে প্রফিটেবিলিটির চান্স শুধু হাই না, দিস ইজ দ্য হায়েস্ট। ইভ্যালি কি করতে পারবে? ইভ্যালি কিন্তু এমন না যে, আমিও কিন্তু বলি নাই যে কোনোদিন আর ডিসকাউন্টে দেবো না, এমআরপিতে সেল করবো। আমরা বলতেছি যে স্টিল ইভ্যালি ক্যান গিভ দ্য ডিসকাউন্ট অ্যান্ড মেক দ্য প্রফিট। সেটা হবে হচ্ছে গিয়ে যখন এই কালচারটা পুরোপুরি স্টাবলিশ থাকবে। এই জার্নির শুরুর থেকে এখন পর্যন্ত যা কিছু হয়েছে, আমি আবারও বলি, ইভ্যালি ফ্রম দ্য ডে ওয়ান ইট নোজ হোয়াট ওয়াজ ইটস গোল। মানে এমন না যে ধরেন গোল হচ্ছে এই যে একটা অফার দিলে অনেক টাকা আমাদের আসবে অথবা সাপ্লায়ার থেকে অনেক ক্রেডিট পাওয়া যাবে, কারণ এন্ড অফ দ্য ডে আমরা আমরা অনেকবারই বলার, আমি নিজে অনেকবার লাইভে আসি এবং অনেকবার আপনারা যারা আমার সাথে আছেন জানেন যে সেলফ কনফিডেন্সের জায়গা থেকে বলেন বা প্ল্যানিংয়ের থেকে বলেন, আমরা কিন্তু শুরু থেকে জানি যে দিস ইভ্যালি শুড বি দ্য অ্যামাজন অফ বাংলাদেশ। অ্যামাজন শব্দটা জানতে অনেক ক্ষেত্রে আমি বলবো যে ইভ্যালি অফ বাংলাদেশ, যেখানে সাপ্লায়াররা খুব কনফিডেন্টলি বাংলাদেশে হোল নেশনে উইদিন এ ক্লিক তার ডিস্ট্রিবিউশন সিস্টেমটাকে ওপেন করে দিতে পারবে এবং সারা বাংলাদেশ থেকে মানুষ তার বেস্ট কোয়ালিটি প্রোডাক্টটা বেস্ট প্রাইসে কিনতে পারবে। যখন এই সিস্টেমটা ডেভেলপড হবে তখন আসলে যেই রেভিনিউ সাইজটা আমাদের হবে, এখন আমি আরেকটা ম্যাথমেটিক্যাল টুলস বলি। ধরেন আমরা এক সময় 100 টাকা বিক্রি করতাম, 100%ই লস, নেট লস কিন্তু 100 টাকা। কিন্তু যখন আমি 1 লাখ টাকা বিক্রি করব, ওইখানে যদি আমার 1% প্রফিট থাকে তাহলে কিন্তু লাভ হচ্ছে গিয়ে 1000 টাকা। তার মানে আপনারা পার্সেন্টেজ দেখে ইভ্যালিকে ইভ্যালুয়েট করা, যে পার্সেন্টেজ তো শুরুতে এত অ্যাবনর্মাল পার্সেন্টেজ, এটা কেন দিল? এবং সেই শুরু থেকেই সবার একটা উদ্বেগের জায়গা হচ্ছে যে এইভাবে লস করে তো শুধুমাত্র কোনো ব্যাড ইন্টেনশন থেকেই হয়। এখন অ্যামাজন হয়তো এই লসটা দিলে আপনি কোনো টেনশন করতেন না, হয়তো ভাবতেন যে অ্যামাজন তো নিজের ক্যাপাসিটিই আছে, মানে ও লস দিয়ে আপনার সারা জীবন 100 বছর চলবে, তো ও কোনোদিন প্রফিট করবে না। কিন্তু আমাদের একটা আবেগের জায়গা থেকেই বলি, অ্যামাজন কিন্তু আজকে গ্লোবাল কোম্পানি, আমরাও চাই তারা আসুক, কিন্তু দিন শেষে যদি লোকাল ভেঞ্চার প্রফিটেবল হয়, আজকে যদি গ্রামীণ ফোনের একটা অল্টারনেটিভ বাংলাদেশের কোনো টেলিকম থাকতো, আজকে যদি মেগা স্কেলে আমাদের একটা গাড়ির ফ্যাক্টরি হয়, আজকে যদি আমাদের দেশে চিপস তৈরি হয়, আমাদের দেশে সব তৈরি হয়, এটা কিন্তু আমাদের ইকোনমির জন্য মানে পোটেনশিয়াল একটা জিনিস। কারণ দিন শেষে যখন প্রফিটেবল হবে, সব কোম্পানি প্রফিটের জন্য বিজনেস করে, লোকাল কোম্পানিগুলো প্রফিটটা দেশে রাখবে, দেশের মানুষের জন্য ব্যয় করবে, বিদেশি কোম্পানিটা বিদেশে নিয়ে যাবে। আমি বিদেশি ইনভেস্টমেন্ট অবশ্যই এনকারেজ করি, কিন্তু আমি বলতেছি যে লোকাল ভেঞ্চার যদি গ্লোবাল প্লেয়ারদের মতো একটা ভেঞ্চার ডেভেলপ করতে পারে তাহলে আমরা কেন সেটা চেষ্টা করব না। এখন যে প্রসঙ্গটা আসে যে ভাইয়া ইভ্যালি নিয়ে এত ডেলিভারির অনেক কমপ্লেন, লেট ডেলিভারি হয়, আমাদের মূল ফিলোসফির জায়গাটা এখানে একটু মেনশন করতে চাই। ধরেন একটা ফ্রিজ শোরুমে 10 মাস ছিল, 10 মাস থাকার কারণে শোরুমওয়ালার কস্ট, তার ইনভেস্টমেন্ট কস্ট, বিভিন্ন কারণে ওই ফ্রিজটার প্রাইস ধরেন হায়ার। সেইটার চেয়ে যদি এমন একটা ফিজিবিলিটি দেওয়া যায় যে আমি একটা ম্যানুফ্যাকচারিং ইউনিটে বললাম যে আমার 10,000 ফ্রিজ আজকে অর্ডার হয়েছে, আপনারা আগামী 30 বা 40 দিনে আমাকে 10,000 ফ্রিজ ধীরে ধীরে বানায় দেন, আমি কনজিউমারকে একটু লেস প্রাইসে দিই, তাতে আপনার ইনভেন্টরিতে জায়গা ম্যানেজ করতে হবে না, আপনার প্রোডাকশন প্ল্যান এক্সপায়ারি মানে প্রোডাক্ট বানানোর পরে যে প্রোডাক্টটা সেল হয় না সেইটার কস্ট অনেক হাই, সেই কস্টটা থাকবে না। এবং এই ধরনের বেনিফিটগুলো যখন আমরা বড় বড় কোম্পানিকে এক্সপ্লেন করি তখন কিন্তু তারা এক ধরনের এনকারেজমেন্ট পায়। সেইটার জন্য যখন আমরা তাদের থেকে এক ধরনের ফ্যাসিলিটিস নেই এবং সেটা যদি কনজিউমারকে দেই, আমি মনে করি না যে এইখানে এই এই হাই এন্ড প্রোডাক্টগুলোর ডেলিভারি 30-45 ডেজ একটা সিগনিফিকেন্ট এরর তৈরি করে, রাদার দেন এইটা একটা মানুষের লাইফস্টাইল। মানুষ আমরা যারা আমাদের দেশের লাইফস্টাইল, মানুষ আমাদের ফ্রিজ পেলে আমাদের লাইফস্টাইল ইজি হবে, আমার একটা ওয়াশিং মেশিন থাকলে আমার লাইফস্টাইল ইজি হবে, আমার একটা এসি থাকলে আমার লাইফস্টাইল ইজি হবে। আমরা কেন মানুষের লাইফস্টাইলটাকে আমাদের উন্নত করতে চাবো না?
সেই উন্নত করার জায়গায় যদি ইভ্যালি তার ওয়েবসাইট টেকনোলজি এবং ম্যানেজমেন্ট টেকনোলজি দিয়ে যদি সবাইকে হেল্প করতে পারে, তাহলে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ইভ্যালি ইজ ডুইং সামথিং ভেরি গুড ফর দ্য নেশন। এখন সেকেন্ড যে কোশ্চেনটা প্যারালাল চলে আসে, ভাই অনেক ডেলিভারি ডিলে হয়, অনেক এরর আছে। আমরা এখনও বলি, আমার এখনকার কমেন্টেও দেখলে দেখবেন যে অনেক কমপ্লেন আছে, কিন্তু এই ডেটাবেসটা যদি আপনাদেরকে আমরা দেখাইতে পারি যে আমাদের নাম্বার অফ ডেলিভারিজ ইজ সো হাই, যে এইখানে যেই কমপ্লেনগুলো হয়তো ফিজিবল হয়, এই এররটা আপনি পৃথিবীর যে কোনো ই কমার্স, আমি বলবো যে ইন্ডিয়ার যে কোনো কোম্পানির ওয়েবসাইটে বা ফেসবুক পেজে আপনি যে তাদের কমপ্লেন দেখবেন, তাদের কমপ্লেন দেখলে মনে হবে তারাও আসলে মনে হয় কোনো কিছু ডেলিভারি করে না। হ্যাঁ, প্রসঙ্গক্রমে বলি, আমরাও চাই না যে কোনো ধরনের শুধুমাত্র এক ধরনের লাভের আশায় আপনারা এই কেনাকাটাটা করেন, আপনারা শুধুমাত্র এইখানে বিনিয়োগ করেন। এইটা বিনিয়োগের জায়গা না, এইটা লাভের জায়গা না, এইটা আপনার লাইফস্টাইলের রিকোয়ারমেন্টের জায়গা। হ্যাঁ, হয়তো বিভিন্ন ডিফিকাল্টিসের জন্য আমরা একটা নাম্বার থেকে একটা প্রোডাক্ট অ্যালাউ করি, আপনি হয়তো 10টা নাম্বার ইউজ করেন, আমরা হয়তো ওই জায়গাটায় রেস্ট্রিক্ট করতে পারি না। পিওর কনজিউমারকে দিতে যাওয়া হয়তো কিছু ট্রেডারকে আমরা অ্যাভয়েড করতে পারি না, কারণ ট্রেডারকে অ্যাভয়েড করতে গেলে হয়তো যারা রিয়েল কনজিউমার তৈরি হবে তাদের জায়গাটা হয়তো নষ্ট হয়ে যাবে। এই ডিসকাউন্টিং সিস্টেম, ক্যাশব্যাক সিস্টেম বা কনজিউমারের জন্য কিছু করা, এই কালচারটা তো ইভ্যালিরই প্রথম না, সবাই করে আসছে। কোশ্চেনটা শুধু থেকে যায় একটা স্টার্ট আপ কোম্পানি, একটা ই কমার্স কোম্পানি কীভাবে এটা ম্যানেজ করে। আমি সেই কোশ্চেনের অ্যান্সারটাও দিচ্ছি যে আমরা সাপ্লায়ারদের কাছে খুব ওপেন, আমরা সাপ্লায়ারদেরকে বলেই দিই যে আমরা কিন্তু লসে সেল করতেছি, এবং আমাদের একটা সার্টেন লেভেল পর্যন্ত দেখা যাবে কিছু লস ইনকার হবে, যেটা আপনারা যে আমাদেরকে ক্রেডিট দিচ্ছেন সেই ওনারা আমাদেরকে ক্রেডিট দেয়, মানে প্রোডাক্টটা ক্রেডিটে দেয়, সেই ক্রেডিটটার থেকে আমাদের এই সাপ্লায়ার ক্রেডিট ম্যানেজমেন্টটা বা লস ম্যানেজমেন্টটা আমরা ম্যানেজ করি। এবং সেই সাপ্লায়ার্সের ক্রেডিটের বিষয়টা আমরা মনে করি যে দিস ইজ ই কমার্সেই শুধু না, সাপ্লায়ার্স ক্রেডিট বাংলাদেশের ট্রেডিং সিস্টেমে যেই পরিমাণ আছে, এটা যে কোনো ব্যক্তি বলবে যে সেইটার কোয়ান্টিটি হিউজ। মানে বিজনেস মানে সেখানে এক ধরনের ট্রেড অফ থাকে, মানে প্রোডাক্টটা নেয়, দেন বিক্রি করে, দেন ক্যাপিটাল নেয়, তারপরে হচ্ছে কি তাকে পে অফ করে। সো আমাদের এটা কিন্তু ওয়েল এক্সপ্লেন্ড, এবং মানে এমন না যে কোনো সাপ্লায়ারকে আমরা বলে আসি যে আপনার প্রোডাক্টটা দেওয়ার আগে আমি পেমেন্ট দিয়ে দেবো। আমরা ওইখানে পিচি করে এরকম যে আপনার কিছুটা ক্যাপিটাল আমাদের রিভলভিং হিসাবে কাজ করলে প্রফিটেবল জার্নি পর্যন্ত আপনি আমাকে রোলিংটা যদি কন্টিনিউয়াস রাখেন, আমি প্রফিটেবল হয়ে এটাকে অ্যাডজাস্ট করার ক্যাপাসিটি রাখি। এটা হচ্ছে কি অনেকটাই হচ্ছে কি এক ধরনের ইনভেস্টমেন্ট মেকানিজম আমি সাপ্লায়ার্স ক্রেডিট থেকে ইউজ করি, যেটা মানে এই অ্যাকাউন্টিং সিস্টেমে আসছে এবং যেটা নিয়ে আমরা হাইডও করিনি। আমি কোনো কিছু ডে ওয়ান থেকে কোনো কিছুই হাইড করে বিজনেস করতেছি না। এখন কোশ্চেনটা থাকে যে সাপ্লায়ার যারা ক্রেডিট দেয় তাদের রিস্ক ফ্যাক্টরটা মিনিমাইজ করা। এখন এই সাপ্লায়ার্সের ক্রেডিট যাদেরকে দিচ্ছে, আমরাও তো এটা তো সত্যি যে গভর্নমেন্টের উচিত তারা যাতে কোনো মতে লুজার না হয়, কারণ আজকে যদি ইভ্যালি লুজার হয় দেখা যাবে সাপ্লায়ার্স ক্রেডিটে টার্মোইল হয়ে যাবে, ওনাদের ব্যাংকের সাথে লাইন থাকে। এটা হবে কখন? যদি ইভ্যালি একটা সাস্টেনেবল বিজনেস মডেল তৈরি করতে না পারে, এবং সেইটা পারবে না যদি কিনা এই পুরো জার্নিতে প্রফিটেবিলিটির কোনো জায়গা না থাকে। আমি আবারও এই একটা কথা বারবার বলতেছি যে আমরা যেই দামে কিনি সেই দামটাই হচ্ছে কি আমাদের সবচেয়ে বড় স্ট্রেংথ। আমরা কখনোই কোনো সাপ্লায়ার থেকে সে মার্কেটে এমআরপি কনজিউমাররা যে রেটে কিনে সেই রেটে তো আমরা কিনি না, দিস ইজ ভেরি ওপেন সিক্রেট। তো প্রফিটেবিলিটির জায়গা যেহেতু আছে, আমরা সেই জায়গা থেকে মনে করি যে ইভ্যালির এখনকার যেই ডেভেলপমেন্ট ওভারঅল, ইভ্যালিতে এখন বাংলাদেশের এমন কোনো ফ্যাশন ব্র্যান্ড নেই। দেখেন, রেভিনিউকে আমরা কখনোই ফোকাসিং পয়েন্ট রাখি নেই। আমরা রেভিনিউকে ফোকাসিং পয়েন্ট রাখলে আমাদের দেখবেন কিছু আইটেম, আমরা একটা বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার আমার এঙ্গেজ থাকে এমন সেলারের আন্ডারে, এত যার সেল মাসে 10,000 টাকাও হয় না, কিন্তু আমরা ইকোনমিক সাইকেলটাকে ঠিক রাখার জন্য, ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য ওই 10,000 টাকার যে প্রায়োরিটি দেই, 10 কোটি টাকারও সেই একই প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করি। কারণ আমরা জানি যে এন্ড অফ দ্য ডে ইকোনমিক কন্ট্রিবিউশন না করতে পারলে আমাদের যেই বিগ মেগা ড্রিম সেইটা সাকসেসফুল হবে না।
তো আমি যেটা বলতে চাচ্ছি যে দেখেন এই ঈদের সময় বাংলাদেশে আমরা অলমোস্ট 3 লক্ষ লাইফস্টাইল আইটেম ঈদের 2 দিন আগে শুধু আমাদের থেকে কেনা শেষ হয় এবং মানুষ কনজিউম করে। যারা কিনেছেন তারা কতটুকু উপকার পেয়েছেন সেটা নিয়ে আমি বলতে চাই না, কিন্তু যারা বিক্রেতা তাদের বিক্রি বাড়ার ফলে কিন্তু তাদের ক্যাপাসিটি বেড়েছে, তাদের বিজনেস বেড়েছে, তারা জানছে যে তাদের এই শপের রেন্ট একই রেখে, ওভারহেড কস্ট সেম রেখে ইভ্যালির থ্রুতে কিন্তু এডিশনাল একটা সেলস তারা জেনারেট করতে পারতেছে। সো এই যে রোড টু প্রফিটেবিলিটির যে পয়েন্টটা বললাম, আমরা এবার রোড টু প্রফিটেবিলিটির কিছু কোর পয়েন্ট বলি। নাম্বার 1, আমরা ধীরে ধীরে যেসব আইটেম প্রফিটেবল না, মানে কম প্রফিট হয়, সেই আইটেমগুলো থেকে কিন্তু সিগনিফিকেন্টলি প্রফিটেবল আইটেমের দিকে শিফট করেছে। আপনারা জানেন যে আমাদের এখন মানে যেসব আইটেমে প্রফিট বেশি করা সম্ভব সেই আইটেমগুলোর, মানে লাইফস্টাইল আইটেম, গ্রসারিজ আইটেম, মানে এমন তো কোনো পণ্য নাই বাংলাদেশে যে পণ্যগুলোর সাথে আমরা এখন ইনভলভ না। এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা এখন বলেই দিই আমাদের টেক অ্যাওয়ে হচ্ছে এখন 19%। আমি একদম এভারেজ টেক অ্যাওয়ে বললাম। সো 19% বলতে কি, এই যে মোবাইলের কম এবং বেশি সব মিলে আমরা এইটাকে 30%-এ 2021-এর মধ্যেই নিতে পারবো। শুধুমাত্র আমাদের স্টেডি একটা জার্নি লাগে। এইটা 30 থেকে 35% যে নিব আমরা, এটা কিন্তু সাপ্লায়ারকে প্রেশার দিয়ে না, সাপ্লায়ার এর চেয়েও 20% বেশি বেনিফিট পাবে। তাদের চ্যানেল কস্ট, মানে ডিস্ট্রিবিউশন করতে যে চ্যানেল কস্ট, যে কোনো ব্যবসায়ীকে যদি আপনি জিজ্ঞেস করেন সেই কস্টটা অ্যাপ্রক্সিমেটলি 20%। মানে সে তার প্রোডাক্টটা তার ওয়্যারহাউস থেকে কনজিউমারের কাছে নিতে যেয়ে ডিলারের মার্জিন ছাড়াও শুধু চ্যানেলের জন্য তাকে 20% আলাদা খরচ করতে হয়। সো এই যে খরচটা আমরা যখন সেভ করব বা সেভ করতেছি, তো ওইখানে কিন্তু একটা প্রফিটেবিলিটির জায়গা তৈরি হচ্ছে। সো দেখা যাবে কি আমরা ডিসকাউন্টটা ধীরে ধীরে কিন্তু কমায় নিয়ে আসতে পারতেছি এবং প্রফিটেবিলিটিটা ধীরে ধীরে বাড়তেছে। সো এবং এটা সাস্টেনেবল কিনা, মানে মানুষ এখানে যদি ধরেন এত চেষ্টা করে যদি কোনো মানুষ কেনাকাটা না করতো ইভ্যালিতে, আজকে যদি 10 লক্ষ অর্ডার না হতো, দেন ইট উড বি ম্যাটার অফ ওরিড যে ইভ্যালির লায়াবিলিটি ইজ সো রিস্কি। ইভ্যালি যেই প্ল্যাটফর্মটা তৈরি করেছে, আমি আবারও বলি, সেই ধরনের প্ল্যাটফর্ম যদি কেউ ডিরেক্ট ইনভেস্টমেন্ট নিয়ে আজকে শুরু করে, তাহলেও ইভ্যালির যেই পরিমাণ ইনভেস্টমেন্ট নিয়ে এটা ডেভেলপ করেছে, আমি মনে করি তার অ্যাটলিস্ট 3 থেকে 4 গুণ বেশি ইনভেস্টমেন্ট তাদের লাগবে। এখন এই যে প্রফিটেবিলিটির রোড নাম্বার 1, যে আমরা মার্জিনটাকে বাড়ানো। সেকেন্ড হচ্ছে গিয়ে আপনি দেখবেন যে প্রায়োরিটি স্টোরের মানে সার্ভিস দিয়ে প্রফিট মেক করা, সার্ভিসটাকে প্রায়োরিটি দিয়ে কিন্তু আমরা একটা স্টোর তৈরি করেছি, যে যারা প্রোডাক্ট এবং সার্ভিস ইমিডিয়েটলি চায়, প্রায়োরিটি বেসিসে চায়, যারা দোকান থেকে না কিনে বা দোকানেও কিনতে পারে, বা এডিশনাল যদি অ্যাভেলেবেল দোকানে না থাকে আমাদের এখান থেকে কিনলে তার কোনো ফাইন্যান্সিয়াল লস কিন্তু নাই। সে দোকান থেকে যে রেটে কিন্তু সেই রেটে বা তার চেয়ে একটু কম রেটে এখানে কিনতেছে, আমরা কিন্তু তাকে কোনো ছল ছাতুরি করে এডিশনাল টাকা নিচ্ছি না, কিন্তু সেই টাকায় কিনলেই আমাদের প্রফিট হচ্ছে। এখন এই যে প্রায়োরিটি স্টোর, এই স্টোরের সেলস যদি আমাদের ডিসকাউন্ট স্টোরের সেলসের চেয়ে বেশি হয়, তাহলেই তো প্রফিটেবল। এবং আমাদের ওইখানকার গ্রোথ ইজ সো সিগনিফিকেন্ট, এবং আমাদের কনজিউমার আর সো স্মার্ট নাও যে কনজিউমাররা এখন হ্যাপিলি এখানে কেনাকাটা করতেছেন। যারা কেনাকাটা করতেছেন, যারা লাইভ আমার দেখতেছেন, আমি অবশ্যই তাদের প্রতি গ্রেটফুল যে ইউ আর নট অনলি বাইং ডিসকাউন্টেড প্রোডাক্ট, রাদার দেন আপনার প্রয়োজনীয় যা কিছু লাগে এখন সবই আপনি ইভ্যালি থেকে কিনতেছেন। এই যে প্রায়োরিটি স্টোর প্রফিটেবিলিটি, এই জার্নির শুরুর 1 বছর আগে যদি ইভ্যালিকে কোশ্চেন করা হতো যে তুমি প্রফিটেবল কি করতেছো, তখন কিন্তু আমরা কোনো অ্যান্সার দিতে পারতাম না। সো আমি বলতেছি যে ইভ্যালির এই হোল জার্নিটা কিন্তু ভেরি ওয়েল প্ল্যান্ড, এবং সেই কারণেই আমি কিন্তু একটা পত্রিকায় বলেছি যে ইভ্যালিতে আসলে কেনাকাটায় কোনো রিস্ক বিন্দুমাত্র নাই। এবং যেই কমপ্লেনের জায়গাগুলো আমাদেরকে বলা হয় যে আপনাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ডেলিভারি ডিলের কমপ্লেন, সেইটা নিয়ে আমরা বরাবরই বলি যে আমাদের এই হোল জার্নিতে আমরা যেই পরিমাণ ডেলিভারি করি আর যেই পরিমাণ পেন্ডিং থাকে, সেই রেশিওটা সবসময়ই অনেক কম থাকে। মানে কম মানে ভেরি ইনসিগনিফিকেন্ট, যেটা অ্যাভয়েড করা যায় না বিকজ অফ দ্য মানে লাইফ টাইম অফ ইভ্যালি। মানে ইভ্যালির বয়স 2-2.5 বছরে একটা ই কমার্সকে 100% এরর ফ্রি বাড়ানো আসলে পৃথিবীর কোনো ই কমার্সের পক্ষেই সম্ভব হয়নি। এখনও অ্যামাজন ইউএসএকেও অনেক ধরনের কমপ্লেন ফেস করতে হয়। আপনারা জানেন যে লাস্ট মান্থেও একটা ক্যামেরার নিউজ আমরা বিভিন্ন পত্রপত্রিকায় দেখেছি। সো অ্যামাজনের মতো এত $1 ট্রিলিয়ন কোম্পানি, তাদের যদি কমপ্লেনটা একটা পার্ট অফ ই কমার্স হয়,
সেই ক্ষেত্রে আমরা একদম বলতে পারি না যে আমার কোনো এরর নেই বা আমাদের এররটা জিরো। আমাদের এখানে আমার এই লাইভে কোনো নেগেটিভ কমেন্ট থাকবে না। রাদার দেন এই কমেন্টগুলোকে আমরা আইডেন্টিফাই করতে চাই কিনা, আমাদের ম্যান পাওয়ার আছে কিনা, আমাদের ইন্টেনশন আছে কিনা, আমাদের এখানে ইন্টেনশনটা কি। আমার এখানে আজকে 400 জন কল সেন্টারে কাজ করে। সো টোটাল ইভ্যালিতে শুধু এই ইস্যু সলভ করার জন্য এখন অলমোস্ট 100 জন। আমাদের টোটাল এই বিজনেসটা অপারেশনসটা বেটার করার জন্য আমাদের এখন 1600 জন এমপ্লয়ি। এরা কিন্তু আমাদের দেশেরই সবাই, আপনাদেরই কেউ। এই যে এমপ্লয়িটা, এটা এদেরকে কাউকে বলা হয় নাই যে তোমরা এমন কিছু আনএথিক্যাল করো যে আমরা প্রফিটেবল আনএথিক্যাল ওয়েতে হই। এখানে আইবিএ থেকে গ্র্যাজুয়েট করা অলমোস্ট 50 মেম্বার, মানে যারা বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান আইবিএ থেকে এসেছে, তারা কিন্তু শুধুমাত্র স্যালারির জন্য এখানে কাজ করবে না বা করে না। রাদার দেন তারা জানে যে ইভ্যালি ইজ গোয়িং টু বি সামথিং রিয়েলি বিগ অ্যান্ড গুড ফর দ্য নেশন। সো মানে মোটিভটা বোঝানোর জন্য আমি বলতেছি যে ইভ্যালির কেন রিস্ক ফ্যাক্টরগুলো নাই সেগুলো অ্যানালাইসিস করতেছি। যে আমরা কিন্তু এই যে কমপ্লেন কমানোর জন্য রিক্রুটমেন্ট প্রসেস টেকনোলজি, আজকে আমাদের টেক টিমের মেম্বার হচ্ছে গিয়ে অলমোস্ট 80। এই টেক টিম কিন্তু কন্টিনিউয়াসলি গ্লোবাল প্লেয়ারদের সাথে ফাইট করার মতো টেকনোলজি বা অ্যাপ ডেভেলপ করতেছে। আজকে আমাদের নিজেদের ঘরে তৈরি অ্যাপ, আমরা বলবো যে আমরা কিনে আনি নাই বিদেশ থেকে। আমাকে অনেকবার বলা হয়েছিল যে কিনে আনলে অনেক ইজি হবে। আমি বলছি যে ইট ইজ মাই কান্ট্রি, আওয়ার কান্ট্রি প্রোডাক্ট। আমি আমার দেশের ছেলেবেলে অ্যাপ বানাবে, ওই অ্যাপ দিয়ে আমরা ইনশাল্লাহ সবাই কেনাকাটা করব। বা আমাদের আজকে 17টা অ্যাপ ডেভেলপ হয়েছে 2 বছরে। এই 17টা অ্যাপের নিশ্চয়ই মানে বিজনেস ভ্যালু আছে। এই বিজনেস ভ্যালু নিয়ে মানে যদি কেউ ইগনোর করতে চান, আসলে সেখানে আমার কিছু বলার থাকবে না যে এটার কোনো বিজনেস ভ্যালু নেই, ইভ্যালির কোনো বিজনেস ভ্যালু নেই। সেই ভ্যালুটা আমি মনে করি ওভারঅল যে রিস্ক ফ্যাক্টরটা আপনারা মনে করতেছেন তার তুলনায় ভেরি ইনসিগনিফিকেন্ট। এবং আমরা বরাবরই বলে আসতেছি যে ইভ্যালির জার্নি, সেটার টোটাল রোডম্যাপটা আমাদের ব্যাকএন্ডে তৈরি করা। যদি কারো মানে আমাদের ফাইন্যান্সিয়াল ডেক এগুলোও কারো দেখার হয়, আমি জানি না এটা আমাদের ভেরি সিক্রেট ডকুমেন্টস দেখানো ঠিক হবে কিনা। স্টিল আমি শিওর যে হয়তো সুযোগ পেলে কোনো একদিন লাইভে এসে আমি ওইটাও দেখাবো যে আমরা আসলে কীভাবে কী পয়েন্টে প্রফিটেবিলিটিতে যাচ্ছি, এবং সেইখানে কোনো ইললজিক্যাল টুলস বা মেথড ইউজ করা হয়নি। যে অ্যাবনর্মালিটি আমি হঠাৎ করে বলি নেই যে কালকে থেকে আমি সাইক্লোন বন্ধ করে দিলে সব মানুষ কালকে থেকে এমআরপিতে কেনাকাটা শুরু করবে। রাদার দেন এইখানে একটা ট্রানজিশন পিরিয়ডের টাইম দিতে হবে, এখানে একটা সিগনিফিক্যান্ট টাইম অ্যালাউ করতে হবে, যেই টাইমের মধ্যে মানুষ হ্যাবিচুয়েটেড হবে ইভ্যালি থেকে কেনাকাটা করার, এবং সেই হ্যাবিচুয়েট থেকে তার লাইফ স্টাইলে যা যা লাগে সে তখন রেগুলার কেনাকাটাটাও ইভ্যালি থেকে করবে। সো এই যে কথাগুলো আজকে আসলো, কারণ আমি সারাদিন অনেক নিউজ দেখেছি, এবং আমি কিন্তু গণমাধ্যমের কন্ট্রিবিউশনটাকে সবসময় ওয়েলকাম জানাই। কারণ গণমাধ্যম কিন্তু আজকে যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে কিন্তু গণমাধ্যমকেই আমরা প্রথম দায়ী হিসেবে ধরবো যে আপনারা কি করেছেন, আপনারা বাংলাদেশ ব্যাংকের একটা অবজারভেশন কেন আমাদেরকে জানান নাই। তো ডেফিনেটলি গণমাধ্যম রাইটফুলি তাদের কাজটা করে যাচ্ছেন। এবং বাংলাদেশ ব্যাংকের অবজারভেশন এটা জানেন যে গত বছর আমাদের যখন ইনিশিয়াল একটা আমাদের বিজনেস প্রসিডিওর নিয়ে যখন ইনিশিয়াল কিছু কোশ্চেন রেজ হয়, কারণ হচ্ছে যেহেতু নতুন স্টাইলে সেই ভ্যালির গ্রোথ এবং প্ল্যান অনেকেই বুঝতে পারতেছিলেন না, তখনই কিন্তু এক ধরনের চেকিং প্যারামিটার সেট করা হয়, যার মধ্যে একটা ছিল যে বাংলাদেশ ব্যাংক আমাদের ফাইন্যান্সিয়াল সিস্টেমটাকে কিভাবে দেখতেছে। সো তাদের অবজারভেশনকে আমি অবশ্যই অনার করি এবং তাদের জায়গাগুলোকে ফোকাস রেখে, কারণ কি একটা জিনিস কি, আমরা কিন্তু আজকে শিশু, আমি আমার এই বাংলাদেশের সন্তান, মানে দেশ আমার মা। সো আমি এই দেশের সন্তান হিসেবে কিন্তু আমাকে লালন পালন এবং আমাকে গাইড কিন্তু এই দেশ করবে। সো আমি যদি শাসিত না হই তাহলে কিন্তু আমিও ডিরেলড হয়ে যেতে পারি। সো সেই ক্ষেত্রে কিন্তু এই ধরনের গাইডলাইন, এই ধরনের শঙ্কার জায়গা আমার কাছ থেকে, কারণ আমি ধরেন আমার ছেলেকে নিশ্চয়ই আগুন নিয়ে খেলতে দিব না। আমি বোঝার চেষ্টা করবো যে ওইটা খেলার ওর বয়স আছে কিনা, ক্যাপাসিটি আছে কিনা, বা আমি এমন কোথাও পাঠাবো না যেটা ওর ক্যাপাসিটি আছে কিনা। সো অ্যাজ এ সন্তান হিসাবে আমাকেও কিন্তু দেশের সন্তান হিসাবে দেশ আমাকে জাজ করবেই যে যেই জিনিসটা আমরা করতেছি সেটাতে কোনো দুর্ঘটনা ঘটার চান্স আছে কিনা। সো সেই ক্ষেত্রে আমি সবার প্রতি অনার রাখতেছি যে ওনারা রাইটফুলি সবগুলো পয়েন্ট অ্যাড্রেস করতেছেন, এবং আমি শিওর যে ওনারা আমাদেরকে অ্যালাউ করবেন এই জার্নিতে কিভাবে প্রফিটেবল হওয়া যায়, এবং এই যে এটাকে সাস্টেনেবল একটা ই কমার্স, যেটা ট্রেডিং কমার্সকে আরও স্মার্টলি
আনা, যেটা ন্যাশনাল ইকোনমিতে কন্ট্রিবিউট করতে পারবে, সেই জায়গাটা ওনারা আমাদেরকে হেল্প করবেন। এবং এই প্রসঙ্গে আমি একটা কথা না বললেই না, আমি সবসময়ই যে মানুষগুলো দ্বারা সবসময় ইন্সপায়ার্ড হয়েছি, আমি এর আগে একদিন একটা বক্তব্যে বলেছিলাম যে মোটিভেশনের জন্য আসলে অনেক মানুষ দেখার দরকার নেই, অনেক মহিষী দেখার দরকার নেই। মোটিভেশনের জন্য মানে কিছু করার মোটিভেশনের জন্য আপনাকে পৃথিবী খুঁজতে হবে না, পৃথিবীর লিডার খুঁজতে হবে না, আপনাকে কোথাও যেতে হবে না। ইউ ক্যান বি হাইলি মোটিভেটেড বাই আওয়ার অনারেবল প্রাইম মিনিস্টার। ওনাকে দেখেছি যে কিভাবে একটা দেশকে কোন স্থান থেকে কোন স্থানে নিয়ে গেছেন, প্রচুর সমালোচিত হয়েছেন, প্রচুর ওনার ক্রিটিসিজম হয়েছে, কিন্তু আজকে দেশকে উনি যেভাবে আগায় নিয়ে যায়, আমি ওনার দ্বারা ইন্সপায়ার্ড। এবং ডিজিটাল বাংলাদেশ উনি গড়ার যে স্বপ্ন দেখেছেন, সেই স্বপ্নের একটা পার্ট হিসাবে আমি ইনশাল্লাহ কন্ট্রিবিউট করে ওনাকে সালাম দিতে পারবো, এটাই আমার স্বপ্ন। এবং সেই জায়গা থেকে আমাদের সজীব ওয়াজেদ জয় উনি যেই প্ল্যান নিয়ে আমাদের দেশে, আপনারা জানেন যে আইডিয়া প্রকল্প এখন স্টার্ট আপে ফান্ডিং করতেছে, সেই ফান্ডিংয়ে কিন্তু আমরা একটা সিগনিফিকেন্ট পার্ট রোল করতেছি, যে স্টার্ট আপগুলোতে আমরা ফান্ডিংও করব এবং সেখানেও আমরা আছি। এবং আমরা জানি যে ওনার একটা কথা যে একটা স্টার্ট আপ, 100টা স্টার্ট আপ, 1000টা স্টার্ট আপ কাজ করার পরে, উনি সিলিকন ভ্যালিতে দেখেছেন, উনি গ্লোবাল এক্সাম্পল দেখেছেন যে হাজার হাজার স্টার্ট আপের মধ্যে একটা স্টার্ট আপ সফল হয়, সেই স্টার্ট আপটা গ্লোবালি এক্সাম্পল হয়ে থাকে। আজকেও আপনারা টেসলার কথা দেখেন, আপনারা পেপ্যালের কথা দেখেন, অথবা অ্যামাজন, যাই বলি, তারা কিন্তু সবাই স্টার্ট আপ কালচার থেকে আসছে। সো ওনারাও মোটিভ হচ্ছে যে স্টার্ট আপ কমিউনিটি থেকেই বাংলাদেশের বিগেস্ট কোম্পানি হবে, বাংলাদেশের লার্জেস্ট কোম্পানি হবে, যেটা গ্লোবালি ফাইট দিতে পারবে বিকজ অফ দেয়ার জার্নি ইজ সো টেস্টেড। মানে ধরেন এই জার্নিটা এমন না যে ধাপ করে কেউ টাকা দিয়ে দিছে এবং স্টার্ট আপরা সেটা, স্টার্ট আপ জার্নি ইজ অলওয়েজ চ্যালেঞ্জিং। সেই স্টার্ট আপরা সাকসেসফুল হবে, সেই প্রত্যাশা ওনার, এবং ওনার প্রত্যাশাটা যাতে আমরা পূরণ করতে পারি সেই আশা আমি ব্যক্ত করতেছি। এছাড়া আমাদের বাণিজ্য মন্ত্রণালয় থেকে শুরু করে, মন্ত্রী পরিষদ থেকে শুরু করে, ওনাদের এখনকার যেই কন্ট্রিবিউশন, এখন যেই স্টাইলে ওনারা ভাবেন, আপনারা জানেন যে আমাদের আইসিটি মিনিস্ট্রি পলক ভাই, উনি যেই লেভেলের থিঙ্কিং করেন, এটা দেশের উন্নয়নের জন্য যেই কাজগুলো করেন, সেগুলো অবশ্যই আমাদের জন্য আশীর্বাদ হিসেবে কাজ করবে। এবং আমরা মনে করি যে ওনাদের আশীর্বাদ এবং গাইডেন্স নিয়ে এই ভ্যালিকে বাংলাদেশের অ্যানাদার জিপি অফ ই কমার্স বলতে পারি, অথবা অ্যামাজন অফ বাংলাদেশ বলতে পারি, অথবা আমরা বলতে পারি যে না, এমন একটা ভেঞ্চার বাংলাদেশে তৈরি হয়েছে যেটা ইনোভেটিভ এবং যেখানে পুরো দেশ উপকার পাচ্ছে। আমি এই কথাগুলো অনেক ইমোশন নিয়ে হয়তো বললাম। আমি একটা কথা শুধু শেষে বলতে চাই, এই কথাগুলো বলার এমন কোনো উদ্দেশ্য নাই যে কালকে ডিসকাউন্টেড প্রোডাক্ট আপনি সব হুমড়ি খেয়ে পড়েন। আমার রিকোয়েস্ট আপনাদের প্রতি যে এই ই কমার্সকে সাস্টেনেবল করতে হলে ডিসকাউন্টেড প্রোডাক্ট তো আপনারা পাবেনই, কিন্তু রেগুলার লাইফের যে কেনাকাটাগুলো আপনাদের দরকার হয়, সেই কেনাকাটাগুলোও এখান থেকে করেন। আপনারা কেনাকাটা শুরু করলে আমাদের সার্ভিস ভালো হবে, আমরা প্রফিটেবল হব, আপনারাই বেনিফিটেড হবেন। দিন শেষে আপনাদের কিছুটা হলেও মানে এক্সিস্টিং কনজামশন থেকে আমরা বেটার এক্সপিরিয়েন্স আপনাদেরকে দিতে পারবো। সো আমি সবাইকে বলবো যে প্রায়োরিটি স্টোরে কেনাকাটা শুরু করেন, এবং আমরা গ্রসারিও খুব শীঘ্রই নিয়ে আসতেছি, আমাদের সাথে থাকবেন। তো যারা আমার লাইভটা দেখতেছিলেন সকলকে ধন্যবাদ, এবং সবাই আমাদের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম।